বরং সরকারের কাছ থেকে যেটা আমরা পেয়েছি, যেটাকে আমরা সমালোচনাও করেছি, যে সরকার বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিতে চান। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা দাবি তুলেছি যে সরকারকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য। আমরা বলেছি শুধু নির্বাচনের রোডম্যাপ না, তারা যাতে সংস্কার, বিচার এগুলো সম্পর্কে একটা রোডম্যাপ দেয়। সুতরাং এই জায়গায় আমরা সরকারের সাথে বিএনপির বিশেষত একটা দূরত্ব আমরা দেখেছি। আমরা চেষ্টা করেছি এই দূরত্বটা দূর করার জন্য। সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমরা কথা বলেছি এবং বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা অনবরত কথা বলেছি। এর বাইরে সমমনা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো সাড়া পাইনি। এটা যে একটা সংকট তৈরি হচ্ছে, এটা যে একটা সমস্যা তৈরি করবে, এই বিষয়ে আমরা বোঝাতে চেয়েছি, কিন্তু খুব ভালো রেসপন্স আমরা তাদের কাছ থেকে পাইনি। বরং কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে আমরা অসহযোগিতাও পেয়েছি এবং তাদের নানা রকমের কথা এবং তাদের আচরণে এই ঐক্যটা আরো বিভক্ত হয়েছে এবং দূরত্বটা তৈরি হয়েছে। বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিএনপি নেতৃবৃন্দকে বোঝাতে চেয়েছি যে বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে। বিএনপি সংস্কার এবং নির্বাচন চায়, এটা আমরা জানি, এটা বিএনপির অফিসিয়াল বক্তব্য। তারপরেও বিএনপির কোনো কোনো নেতার পক্ষ থেকে বিষয়গুলো অতীব জোর দিয়ে এসেছে যে এই সরকার আসলে নির্বাচন দীর্ঘায়িত করতে চায় এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চায়। এর বাইরে বন্দর, তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আপনারা জানেন যে মিসট্রাস্ট এখানে তৈরি হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করেছিলাম, এই সরকার যেহেতু ক্ষমতায় আছে, বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে, তবে যে বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সাথে জড়িত সেগুলো যাতে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন। আমরা সরকারকেও বোঝাতে পারি নাই, আমরা বড় রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি নাই। বড় রাজনৈতিক দলগুলো বলেছে এই সরকারের ম্যান্ডেট নাই, আর সরকার বলেছে যে আমাদের সব ধরনের ম্যান্ডেট আছে। অথচ এই কথাটাকেই কিন্তু সরকার যদি একটু চেষ্টা করত যে সবার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, সরকারের যেহেতু একটা জাতীয় ঐকমত্য কমিশন আছে সেটাকে ব্যবহার করে ওই জিনিসগুলো করতে পারে। তো এখানে আমরা যেটা দেখেছি, কারো পক্ষ থেকেই আমরা যখন ঘরোয়াভাবে আলোচনা করেছি, কারো কাছ থেকেই আমরা কোনো খারাপ উদ্দেশ্য পাই নাই। এখানে একটা মধ্যমে একটা ভুল বোঝাবুঝি এবং অহেতুক এই যে বাকযুদ্ধ, এটার মাধ্যমে আমরা দেখেছি একটা সম্পর্কের অবনতির বিষয়টা তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই আমাদের যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের নায়ক যারা যারা নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছেন, সেই ছাত্র সমাজ এবং যাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তাদের কিছু কিছু নেতার বক্তব্য নিয়েও আমরা দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে বিভক্তির একটা দেখা তৈরি হয়েছে। যেই কথাগুলোকে আরো পরিশীলিতভাবে বলেই মত প্রকাশটা করা যেত। ফলে আন্দোলনকামী শক্তিগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে, আমরা বারবারই বলেছি যে এই বিভেদ আমাদের ফ্যাসিবাদকে সহযোগিতা করবে, ফ্যাসিবাদকে উৎসাহিত করবে এবং আমাদের উপরে যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা সেনদৃষ্টি বা একটা কুদৃষ্টি আছে সেইটাকে তারা সুবিধা দিবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে কৃতিত্ব, আমাকে এই দল খারাপ বলেছে, আমি তাকে আরো এক দল বাড়িয়ে খারাপ বলবো, এই ধরনের একটা প্রবণতা এই পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে সেনা প্রধান আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্ব যারা দিয়েছেন, সেনা প্রধানের নেতৃত্বে, তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং একটা জটিল ট্রানজিশনাল পিরিয়ডে ওনারা একটা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে একটা ভূমিকা রেখেছেন। যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে এই ট্রানজিশনাল পিরিয়ডে ভূমিকা রাখতে গেলে অনেক ধরনের বিতর্কের তৈরি হতে পারে এবং এটা হওয়াটাই স্বাভাবিক।
আমরা দেখেছি এই যে নানা বিতর্ক, এগুলোকে নানাভাবে আরো বেশি ডালপালা মেলে বিভেদটাকে আরো বাড়ানো হয়েছে। সরকারের যেটা উচিত ছিল যে এই বিভেদটাকে কমিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা সরকার পরিচালনা করা, সেই জায়গায় যথেষ্ট ঘাটতি হয়েছে। আমরা সেনাবাহিনী প্রধানের দুটো বক্তব্য দেখেছি। উনি রাওয়াতে একটা বক্তব্য রেখেছেন এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রেক্ষিতে মাধ্যমে একটা কথা ওনাকে দিয়ে এসেছে। এর বাইরে সর্বশেষ আমরা দেখলাম যে অফিসার্স অ্যাড্রেসে উনি কিছু কথা বলেছেন। রাওয়াতে এবং অফিসার্স অ্যাড্রেস উনি যে কথাগুলো বলেছেন সেটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু আলোচনা তিনি সেখানে করেছেন, কিন্তু সেই কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। যদিও সেনাবাহিনীর বক্তব্যগুলো সাধারণত আইএসপিআর বা সরকারের তথ্যসূত্রের মাধ্যমে আসাটাই ছিল আমাদের জন্য কাঙ্ক্ষিত, কিন্তু আমরা দেখলাম এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে বিভিন্ন চ্যানেল দিয়ে, যার ফলে এই বক্তব্যগুলো নিয়ে নানা ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আপনারা জানেন আমাদের দেশের স্বাভাবিক নিয়ম হচ্ছে সেনাবাহিনীকে আমরা রাজনীতির বিতর্কের ঊর্ধ্বে রাখি। সেনাবাহিনীকে কখনো আমরা রাজনীতির মধ্যে টেনে আনি না, এবং সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্যের একটা অন্যতম প্রতীক। এবং এখন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান যতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেনাবাহিনী। কিন্তু এরকম একটা ভোলাটাইল সিচুয়েশনে সেনাবাহিনীকে নানাভাবে বিগত নির্বাচনগুলো সহ নানা পরিস্থিতি, আয়নাঘর নির্মাণ সহ নানা ইস্যুটা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিবাদী সরকার নানা রকমের অপকর্ম করেছে। এই জিনিসগুলো আমরা চাইলেই কিন্তু মুছে ফেলতে পারবো না। ফলে এটা কিন্তু একটা জটিল পরিস্থিতি আমাদের মধ্যে আছে। একটা সমাজ, একটা রাষ্ট্র নানা জটিল পরিস্থিতির সম্মিলনে কিন্তু একটা সমাধানের পথে যেতে হয়। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই সমস্ত জটিল পরিস্থিতিগুলোকে চিহ্নিত করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী প্রধানের বক্তব্যগুলো নিয়ে কখনো সরকার কোনো স্পষ্ট বক্তব্য দেয় নাই। না দেওয়ার কারণে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে নানা প্রেক্ষাপটে এই জিনিসগুলো নানা রকম উত্তেজক আলোচনা, নানা রকমের ব্লেম গেম, নানা ধরনের প্রতিক্রিয়া, নানা ধরনের ট্রলও আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি, যেটা অতীতে খুব কম হয়েছে। সেরকম প্রেক্ষাপটে আমরা আজকে আপনাদেরকে বলছি, আপনাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা চেষ্টা করেছি আভ্যন্তরীণভাবে এই বিষয়টা সমাধান করার জন্য, অনানুষ্ঠানিক কিছু আলোচনা করার জন্য। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.